সুপ্রিয় ছাত্ররা শুভেচ্ছা নিবে। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি রইল আমার হৃদয়ের অন্তরস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজকে আমি অনার্স 4th ইয়ারের প্লান্ট ব্রিডিং বা উদ্ভিদ সুপ্রজনন বিদ্যা সম্পর্কে পাঠদান করব। আজকের আমার পাঠদানের বিষয়বস্তু হচ্ছে চ্যাপ্টার 1-এ রয়েছে ডেফিনেশন, স্কোপ অ্যান্ড অবজেক্টিভস অফ প্লান্ট ব্রিডিং। এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আশা করি তোমরা উপভোগ করবে এবং আমার ক্লাসটি বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। পরবর্তী ক্লাস শুরু করার পূর্বে সেই বিষয়গুলি আমি সমাধান করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক প্লান্ট ব্রিডিং চ্যাপ্টার 1। সেখানে আমরা আলোচনা করব ডেফিনেশন বা সংজ্ঞা, স্কোপ, পরিধি, অবজেক্টিভস বা লক্ষ্যসমূহ। এছাড়াও আরো বিষয় রয়েছে যেগুলি আমরা পাঠদানের সময় চলে আসবে, সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। তো উদ্ভিদ প্রজনন বা উদ্ভিদ সুপ্রজনন। উদ্ভিদ সম্পর্কে মানুষের আগ্রহ আজ থেকে বহু পুরানো, প্রাচীন যুগ থেকেই মানুষ উদ্ভিদকে ভালোবেসেছে এবং সংগ্রহ করে এসেছে তাদের নিজেদের প্রয়োজনে। শুধুমাত্র খাদ্য জন্যই নয়, মানুষ তাদের জীবন রক্ষার্থে ঔষধি গুণাগুণ দিক বিবেচনা করেও এই উদ্ভিদের সংগ্রহ করে আসছে। এই সংগ্রহ করতে করতে মানুষের মনে একটি সনাতন পদ্ধতি জন্ম নেয়, যার মাধ্যমে তারা নির্বাচন করতে পারে যে কোন উদ্ভিদটি খাদ্য হিসেবে গ্রহণ করা যায়, কোন উদ্ভিদটি ঔষধ হিসেবে ব্যবহার করা যায়, এটসেট্রা এটসেট্রা। এই গুণাবলী মানুষ প্রাকৃতিকভাবেই তাদের নিজের মধ্যে অর্জন করেছে। তার ধারাবাহিকতায় নতুন যে ফলিত একটি বিষয় বর্তমানে এসছে, সেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের প্লান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন বিদ্যা। তাই উদ্ভিদ প্রজনন বা সুপ্রজনন এটি একটি অ্যাপ্লাইড সাবজেক্ট উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে। আমরা জানি সকল শক্তির উৎসই হচ্ছে সূর্য। সেই সূর্য থেকে আগত আলোক রশ্মির সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়ায় ক্লোরোফিলের সহায়তায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। সেই খাদ্য উদ্ভিদ নিজের জন্য যেমন প্রয়োজন, ঠিক তেমনি আমরা যে প্রাণীকুল রয়েছে তার মধ্যেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাই আমরা উদ্ভিদের ব্যবহার ছাড়া আমরা প্রায় আমাদের অস্তিত্বহীন হয়ে পড়ব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব উদ্ভিদের থেকে আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়সমূহ, ফান্ডামেন্টাল যে বিষয়সমূহ রয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই সব কিছুই কিন্তু আমরা উদ্ভিদ হতে পেয়ে থাকি। আমার যেমন AAA, ফুয়েল, ফুড এবং বলে থাকি যাকে, তাদেরকে আমরা কিন্তু এই উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। সেই জন্য উদ্ভিদ সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা উদ্ভিদের ব্যবহার সম্পর্কে আরো বেশি সচেতন হব। আর উদ্ভিদকে এই সচেতনতার মাধ্যমে পরিবেশ এবং প্রকৃতি আরো সুনির্মল হয়ে যাবে। তো আমরা এখন কথা না বাড়িয়ে শুরু করছি উদ্ভিদের প্রজননের বা সুপ্রজননের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করব। উদ্ভিদ প্রজনন বিদ্যা হলো কৃষিজ শস্যের, আমি আবার বলছি, উদ্ভিদ প্রজননের সংজ্ঞা হলো কৃষিজ শস্যের বংশগতীয় বৈশিষ্ট্যের পরিবর্তন করা
এবং নতুন বৈশিষ্ট্যের সংযোজন করা, এর যে বৈজ্ঞানিক ক্রিয়া কৌশল তাকেই বলা হয়ে থাকে উদ্ভিদ প্রজনন বিদ্যা। তাহলে এখানে কৌলিক গঠন বলতে বোঝানো হয়েছে জেনেটিক্যাল রিসোর্স বা জেনেটিক্যাল মেটেরিয়ালস, তাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে। সহজভাবে যদি আমরা বলি, বংশানুক্রমিক যে সমস্ত উদ্ভিদের বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের পরিবর্তন এবং উন্নত বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ সৃষ্টির যে বৈজ্ঞানিক ক্রিয়া কৌশল, একেই বলা হয়ে থাকে উদ্ভিদ প্রজনন বিদ্যা। তো আরো বিজ্ঞানী রয়েছে যারা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে উদ্ভিদ প্রজনন বিদ্যার সংজ্ঞা প্রদান করেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানী স্মিথ 1966 একটি সংজ্ঞা প্রদান করেন। তার মতে অর্থনৈতির সাথে সঙ্গতি রেখে উদ্ভিদের কৌলিক গঠনের যে উন্নয়ন, সেই কৌলিক গঠন উন্নয়নের বিজ্ঞানসম্মত কলা কৌশলকেই বলা হয়ে থাকে উদ্ভিদ প্রজনন বিদ্যা বা প্লান্ট ব্রিডিং। এখানে কি বলা হয়েছে? বিজ্ঞানী স্মিথের মতে উদ্ভিদের কৌলিক গঠনের উন্নয়ন সম্পর্কিত যে বৈজ্ঞানিক ক্রিয়া কৌশল তাকেই বলা হয়ে থাকে প্লান্ট ব্রিডিং। এছাড়াও আরো একজন বিজ্ঞানী ফ্রাঙ্কেল, তিনি আরেকটি সংজ্ঞা প্রদান করেন 1968। তার মতে উদ্ভিদ প্রজনন বিদ্যা হলো বিশ্ব পরিবেশের সোশিয়াল, কালচারাল, ইকোনমিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল অর্থাৎ উদ্ভিদ সুপ্রজনন বিদ্যা হলো বিশ্ব পরিবেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক হতে উদ্ভিদের কৌলিক গঠনের নিয়ন্ত্রণ। তো আমরা যতগুলি সংজ্ঞা দেখি না কেন, সমস্ত সংজ্ঞার মধ্যে একটি কমন বিষয় রয়েছে যে উদ্ভিদের কৌলিক গঠন। কৌলিক গঠনটা কি? উদ্ভিদের কৌলিক গঠন হচ্ছে উদ্ভিদের যে জেনেটিক্যাল রিসোর্স রয়েছে, উদ্ভিদের যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ এর মধ্যে যে জিন রয়েছে, তার পরিবর্তনের কথাই এখানে উল্লেখ করেছেন। তো আমরা উদ্ভিদ প্রজনন বিদ্যার অনেকগুলি সংজ্ঞা আমরা দেখলাম, তবে সবগুলি সংজ্ঞার সারমর্ম হচ্ছে উদ্ভিদের কৌলিক গঠনের পরিবর্তন করতে হবে। এই উদ্ভিদের কৌলিক গঠন এর পরিবর্তন করে কি পাওয়া যাবে? যে উন্নত বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ পেতে পারি আমরা, যা আগে ছিল না, সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কিত বা উন্নত বৈশিষ্ট্য সমন্বিত একটি বৈশিষ্ট্য উদ্ভিদের মধ্যে নিয়ে আসা এবং তা মানব কল্যাণে ব্যবহৃত হতে হবে, তাকেই বলা হয়ে থাকে উদ্ভিদ সুপ্রজনন বিদ্যা। আমরা যদি একটু এক্সপ্লেনেশন করে বলি বা একটু ব্যাখ্যার মাধ্যমে বলি, তাহলে লক্ষ্য করব যে আগে যে আমাদের খাদ্য ঘাটতি ছিল তা কিন্তু এখন বর্তমানে অনেকটাই পূরণ হয়েছে। তার কারণ হচ্ছে আগের যে আমাদের উদ্ভিদ সমূহ ছিল, সেই উদ্ভিদ যে পরিমাণ ফসল প্রতি বছর আমাদের দিয়ে থাকতো বা ফসল উৎপাদন করে থাকতাম আমরা, তা দিয়ে আমাদের এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর খাদ্য ডিমান্ড এবং অন্যান্য ডিমান্ড কিন্তু ফুলফিল হতো না। তার ধারাবাহিকতায় এই উদ্ভিদ প্রজনন বিদ্যার উৎপত্তি ঘটেছে, যার ফলে উদ্ভিদের আমরা বৈশিষ্ট্যের পরিবর্তন করতে পেরেছি এবং ফসলের অনেক গুণমান এবং পরিমাণ উভয়ই আমরা বৃদ্ধি করতে সমর্থ হয়েছি। এর ফলে আমাদের খাদ্য ঘাটতি পূরণ হয়েছে। আমরা প্রায়
স্বাবলম্বী একটি জাতিতে পরিণত হতে যাচ্ছি। এটি সম্ভব হয়েছে উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার কারণে। আরো যদি আমরা দেখি নিউট্রিশন, উদ্ভিদের নিউট্রিশন সম্পর্কে আমরা জানতে পারি বা পুষ্টিমান। নিউট্রিশন বা পুষ্টিমান, এই কাঙ্ক্ষিত যে উদ্ভিদ রয়েছে সেই কাঙ্ক্ষিত আবাদী উদ্ভিদের মধ্যে তার কৌলিক গঠনের পরিবর্তনের মাধ্যমে আমরা গুণগত এবং পুষ্টিমান সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। কিসের মাধ্যমে? এই উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার মাধ্যমে। তাহলে দেখা যাক কিভাবে যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে, যে সমস্ত উদ্ভিদের বিষক্রিয়া জাতীয় উপাদান থাকে, সেই বিষক্রিয়া জাতীয় উপাদানগুলিকে যদি আমরা এই উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার মাধ্যমে বের করতে পারি বা অপসারণ করতে পারি, তাহলে সেই উদ্ভিদটি কিন্তু আমাদের জন্য ব্যবহারের উপযোগী হয়ে যায় এবং এর পুষ্টিমানও বেড়ে যায়। তেমনি একটি উদ্ভিদ রয়েছে, যেমন ভুট্টার কথা আমরা এখানে উল্লেখ করব। ভুট্টার মধ্যে লাইসিনের অভাব আছে। লাইসিন আমরা জানি, লাইসিন একটি প্রোটিন। এই ভুট্টার মধ্যে লাইসিন প্রোটিনের অভাব রয়েছে। সেই কারণে কিন্তু আমেরিকার মায়া ও ইনকা সভ্যতা প্রায় ধ্বংস হয়েছিল। আজ সেটা কিন্তু সুপ্রতিষ্ঠিত। কিসের কারণে? তারা ভুট্টা খেত, সেই ভুট্টার মধ্যে লাইসিন যে প্রোটিন, সেই লাইসিন প্রোটিনটা অভাব ছিল। বর্তমানে কি করা হয়েছে? বর্তমানে এই ভুট্টার মধ্যে লাইসিন প্রোটিনটি সংযোগ করা হয়েছে। কিভাবে সংযোগ করা হয়? এই ভুট্টার মধ্যে অপেক টু জিন পুনঃসংযোগ করা হয়েছে। এই পুনঃসংযোগ করার ফলে এখন যে ভুট্টা উৎপাদিত হচ্ছে তার মধ্যে কিন্তু এই লাইসিনের কোনো অভাব নেই। এমনই কিছু গুরুত্বপূর্ণ জাত যেমন শক্তি, রতন, এই সমস্ত ভুট্টার উন্নত জাতসমূহ বা উফশী জাতসমূহ সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা যদি বলি তুলার ক্ষেত্রে, তুলার মধ্যে এক ধরনের বিষ জাতীয় উপাদান থাকে, গ্লোসিপোল। তুলার ক্ষেত্রে, কটনের ক্ষেত্রে কি থাকে? কটনের ক্ষেত্রে গোসিপোল নামে এক ধরনের বিষক্রিয়া জাতীয় উপাদান থাকে। কটনের এই গোসিপোল জাতীয় উপাদানটি প্লান্ট ব্রিডিং এর মাধ্যমে বা বৈজ্ঞানিক কলা কৌশলের মাধ্যমে অপসারণ করা হয়েছে। এর ফলে যে তুলা বীজ, সেই তুলা বীজ হতে আমরা আহরিত খাদ্য তেল এবং আমিষ সবই আমাদের এখন এডিবল হয়েছে, অর্থাৎ খাদ্য উপযোগী সম্ভব হয়েছে। তাহলে এই যে তুলা বীজের মধ্যে থেকে যদি আমরা এই গোসিপোল বিষক্রিয় জাতীয় উপাদানটি রিমুভ করতে পারি, তাহলে কিন্তু উদ্ভিদের পুষ্টিমান এবং গুণাগুণ উভয় বৃদ্ধি পাচ্ছে এবং উদ্ভিদের ব্যবহার মানব জীবনের জন্য ব্যবহার উপযোগী হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের পুষ্টিমান এবং গুণগত মান উন্নয়নে এই প্লান্ট ব্রিডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর আমরা দেখব ইল্ড বা ফলন। শুরুতে আমি বলেছি আগের যে সমস্ত উদ্ভিদ সমূহ প্রাকৃতিকভাবে চাষাবাদ করা হতো এবং ফলন আহরণ করা হতো, তা দিয়ে কিন্তু এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর খাদ্য ঘাটতি মেটানো সম্ভব না। এর ফলে আবির্ভাব হয়েছে এই উদ্ভিদ সুপ্রজনন বিদ্যা। এর ফলে উফশী জাতগুলি বাজারে এসছে এবং সেগুলি চাষাবাদের মাধ্যমে আমাদের এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর খাদ্যের ডিমান্ড আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছি। তো ফসলের গুণাগুণ এর সাথে পরিমাণটিও বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা আলোচনা করব এমপ্লয়মেন্ট বা
কর্মসংস্থান। এই উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার ক্ষেত্রে বিশাল কর্মযোগ্য সৃষ্টি হয়েছে বা কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সুসম্পূর্ণ করার জন্য সেখানে কিন্তু অনেক দক্ষ মানুষের বা লোকবলের প্রয়োজন হয়। এই কাজগুলি সম্পূর্ণ করার জন্য যে দক্ষ এবং কিছু আছে ফার্মার বা কৃষক শ্রেণীর লোকও এখানে ইনভলভমেন্ট হয়েছে। তার মানে কি? তার মানে যে উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার ক্ষেত্রে একটি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। তো প্রিয় ছাত্ররা, আমরা দেখতে পেলাম যে উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার সংজ্ঞা কি। সেই সুপ্রজনন বিদ্যার আলোকে আমাদের অনেক বিষয়গুলি পরিষ্কার হয়ে গেল। যেমন আমরা নিউট্রিশন এবং গুণাগুণ সম্পর্কে জানতে পেলাম, আমরা উদ্ভিদের ফলন যে আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে সেটা আমরা জানতে পেলাম, এবং এই উদ্ভিদ প্রজনন বিদ্যার সাথে সম্পর্কিত কিছু লোকবলের বা জনবলের প্রয়োজন হয়। এর ফলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বেকারত্ব কমে যাচ্ছে। এবার আমরা দেখতে পাবো যে ইল্ড, এরপর আমরা দেখতে পাবো অ্যাক্টিভিটিস অফ প্লান্ট ব্রিডিং। প্লান্ট ব্রিডিং এর অ্যাক্টিভিটিস। Activities of plant breeding. তো আর একটি আমরা ভালো করে দেখে নেই, তাহলে উদ্ভিদের অ্যাক্টিভিটিস কি। উদ্ভিদের অ্যাক্টিভিটিস আমরা জানি, প্লান্ট ব্রিডিং। প্লান্ট ব্রিডিং is the science of changing in the trait plants, traits of plants in order to produce desired characteristics। অর্থাৎ প্লান্ট ব্রিডিং একটি বিজ্ঞান, উদ্ভিদ সুপ্রজননের বিজ্ঞান, যেখানে কি করা হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন সম্পর্কিত একটি বিজ্ঞান, এবং সুনির্দিষ্ট কাঙ্ক্ষিত সম্পূর্ণ বৈশিষ্ট্য আমরা সেখানে ফুটে তুলতে পারি বা তৈরি করতে সক্ষম হয়ে থাকি। তাকেই বলা হয়ে থাকে উদ্ভিদ প্রজনন বিদ্যা। এই প্রজনন বিদ্যার উদ্ভিদের যে বৈশিষ্ট্যের পরিবর্তন, এই উদ্ভিদের পরিবর্তন বা কৌলিক গঠনের পরিবর্তন কৃষক শ্রেণী পর্যন্ত, অর্থাৎ একদম ফার্মার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের স্বাধীন এবং পরস্পর সম্পর্কিত কিছু কর্মপন্থা থেকে থাকে, সেই কর্মপন্থা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আমি আবার বলছি, উদ্ভিদ সুপ্রজনন বিদ্যা একটি বিজ্ঞান, যে বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়, উদ্ভিদের পরিবর্তিত বৈশিষ্ট্য। এই পরিবর্তিত বৈশিষ্ট্য, কৌলিক বৈশিষ্ট্যের পরিবর্তন শুধু গবেষক শ্রেণী পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, তাকে আমরা কৃষক শ্রেণী পর্যন্ত নিয়ে আসতে হবে। এর জন্য যে কিছু স্বাধীন এবং পরস্পর সুসম্পর্কিত বিষয় রয়েছে বা কর্মপন্থা রয়েছে, সেই কর্মপন্থা সম্পর্কে আমরা আলোচনা করব। তাই এখনকার যে বিষয়বস্তু, অ্যাক্টিভিটিস অফ প্লান্ট ব্রিডিং। আমরা প্লান্ট ব্রিডিং এর অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা যদি দেখি, প্রথমেই যে বিষয়টি ফুটে ওঠে সেটি হচ্ছে ক্রিয়েশন অফ ভ্যারিয়েশন। ক্রিয়েশন অফ ভ্যারিয়েশন। ক্রিয়েশন অফ ভ্যারিয়েশন অর্থাৎ
এটি একটি বৈশিষ্ট্যের পরিবৃত্তি বা বৈচিত্র্য সৃষ্টি। উদ্ভিদ সুপ্রজনন বৃদ্ধার বা প্লান্ট ব্রিডিং এর প্রধান যে শর্ত তা হচ্ছে উদ্ভিদের মধ্যে পরিবৃত্তি সৃষ্টি করা। তাই উদ্ভিদ সুপ্রজনন বৃদ্ধার প্রথম ধাপ হচ্ছে এই ক্রিয়েশন অফ ভ্যারিয়েশন বা কৌলিক পরিবৃত্তি। যে সমস্ত উদ্ভিদের মধ্যে এই কৌলিক পরিবৃত্তি নেই বা বৈচিত্র্য নেই, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নেই, সেই ধরনের উদ্ভিদ সমূহকে আমরা কৃত্রিমভাবে আমরা কি করতে পারি, ক্রিয়েশন অফ ভ্যারিয়েশন সৃষ্টি করতে পারি। এই কৌলিক বৈশিষ্ট্যের পরিবর্তন বা পরিবৃত্তি ঘটানো প্রাকৃতিকভাবেও হতে পারে, যেমন ডোমেস্টিকেশন বা আবাদীকরণ এর মাধ্যমে হতে পারে, জার্ম প্লাজম কালেকশন এর মাধ্যমে হতে পারে, এবং ইন্ট্রোডাকশন এর মাধ্যমেও হতে পারে। তো আমরা এই কৌলিক গঠনের পরিবর্তন প্রাকৃতিকভাবে এই তিনটি মাধ্যমে করতে পারি। ডোমেস্টিকেশন বা আবাদীকরণের মাধ্যমে করতে পারি, জার্ম প্লাজম কালেকশনের মাধ্যমে আমরা করতে পারি, এবং উদ্ভিদের সূচনাকরণ বা ইন্ট্রোডাকশনের মাধ্যমেও করতে পারি। এছাড়াও কৃত্রিমভাবেও করা যায়। কৃত্রিমভাবে কিভাবে করতে পারি? আমরা হাইব্রিডাইজেশন বা সংকরণের মাধ্যমে এই বৈশিষ্ট্যের পরিবর্তন করা যেতে পারে। পলিপ্লয়েডির মাধ্যমে আমরা এই বৈশিষ্ট্যের পরিবর্তন করতে পারি। আমরা সোমাক্লোনাল ভ্যারিয়েশন এর মাধ্যমে করতে পারি। আমরা মিউটেশনের মাধ্যমে করতে পারি। তো প্রিয় ছাত্ররা, দেখো, উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার যে কর্মপরিধি বা অ্যাক্টিভিটিস, তার প্রধান যে ধাপ সেটি হচ্ছে ক্রিয়েশন অফ ভ্যারিয়েশন, অর্থাৎ বৈচিত্র্যের সৃষ্টি। সেই বৈচিত্র্য সৃষ্টি আমরা যদি উদ্ভিদের সুপ্রজনন ঘটাবো, উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার যে উদ্ভিদের আমরা কৌলিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাতে চাই, তার মধ্যে কিছু বৈচিত্র্য থাকতে হবে সেই উদ্ভিদের। সেই বৈচিত্র্যগুলি যদি না থাকে, তাহলে কিভাবে আমরা প্রাকৃতিকভাবেই বৈচিত্র্য সৃষ্টি করতে পারি? তো ভ্যারিয়েশন আমরা কিভাবে করবো? আমরা যেমন তেমন উদ্ভিদকে চাষ করলে তো হবে না। সাপোজ আমরা আগে সনাতন পদ্ধতিতে যে ধানের চাষ করা হতো, সেই ধানের একর প্রতি যদি সাপোজ 1 মণ ফলন দেয়, এখন কিন্তু একর প্রতি সেখানে 10 মণ বা 20 মণ ফলন আমাদের পেতে হবে। সেই জন্য উদ্ভিদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের সমাহার করতে হবে। সেই সমাহার কিভাবে আমরা করতে পারি? সেই সমাহারকে বলা হয় ভ্যারিয়েশন সৃষ্টি বা বৈচিত্র্যের সমাহার। আমরা ডোমেস্টিকেশন বা আবাদীকরণের মাধ্যমে করতে পারি। আবাদীকরণের মাধ্যমে কি? আমরা প্রাকৃতিকভাবেই সিলেকশন করব যে এই ধান গাছটি বেশি উৎপাদনশীল বা বেশি ফলনশীল, এইভাবে আমরা সিলেকশন করতে পারি। অথবা জার্ম প্লাজম কালেকশন করতে পারি, বা উন্নত যে সমস্ত বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদ রয়েছে তাকে আমরা সূচনা করতে পারি, ইন্ট্রোডাকশন করতে পারি, বা বাইরে থেকে আমরা নিয়ে আসতে পারি। এছাড়াও আমরা কৃত্রিমভাবে কিছু পরিবর্তন করতে পারি, হাইব্রিডাইজেশন, সংকরায়ন, পলিপ্লয়েডি, সোমাক্লোনাল ভ্যারিয়েশন, মিউটেশন, এটসেট্রা। এর মাধ্যমে আমরা কি করলাম?
উদ্ভিদের কৌলিক বৈশিষ্ট্যের পরিবর্তন করলাম। এর পরবর্তীতে যে ধাপটি সেটি হচ্ছে সিলেকশন। সিলেকশন উদ্ভিদের নির্বাচন করা। তো দেখো, সিলেকশন বা নির্বাচন এটি একটি উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার দ্বিতীয় ধাপ। এই ধাপে কি করা হয়? এই যে প্রথম ধাপে আমরা বৈচিত্র্যের সমাহার করলাম, ক্রিয়েশন অফ ভেরিয়েশন করলাম, সেই বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ থেকে উন্নত সারি বা জাত বা পপুলেশন একটি চেক ভ্যারাইটির সাথে, অর্থাৎ উত্তম ভ্যারাইটির সাথে তুলনা করে বাছাই করে নেওয়া, এই বাছাই করে নেওয়াকেই বলা হয়ে থাকে সিলেকশন। বাছাই করে নেওয়াকেই বলা হয়ে থাকে সিলেকশন। এই যে আমরা উন্নত একটি প্রজনকের সাথে বা চেক ভ্যারাইটির সাথে যাচাই করে উন্নত এবং গুণগত, এখানে শুধু ফসলের গুণগত মানই নয়, ফসলের উৎপাদনের বিষয়টিও সম্পর্কিত থাকে। তাই আমরা বলতে পারি ফসলের ফলনের সাথে গুণগত মানের বিষয়টি বিবেচনা করে উন্নত উদ্ভিদটি নির্বাচন করা যায়। সেই উন্নত উদ্ভিদ নির্বাচনেরও বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন মাস সিলেকশন। মাস সিলেকশন, মাস সিলেকশনের মাধ্যমে আমরা নির্বাচন করতে পারি। আমরা পিওর লাইন সিলেকশন, পিওর লাইন সিলেকশনের মাধ্যমে নির্বাচন করতে পারি, এবং আরেকটি সিলেকশন রয়েছে ক্লোনাল সিলেকশন। এই তিনটি নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমরা উদ্ভিদের নির্বাচনটি সুসম্পন্ন করতে পারি। এরপরে যে ধাপটি আসে সেটি হচ্ছে উদ্ভিদের ইভালুয়েশন। ইভালুয়েশন বা ইভালুয়েশন বা মূল্যায়ন। ইভালুয়েশন বা মূল্যায়ন। ইভালুয়েশন বা মূল্যায়ন উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার কর্মপরিধির আরো একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে কি করা হয়? আমাদের যে সিলেকশন করা বা নির্বাচিত উদ্ভিদ সমূহকে আরো সুনিপুণভাবে পরীক্ষা নিরীক্ষা এবং বাছাই করা হয়। এই বাছাই করার কাজটি করে থাকে বাড়ি। এই বাছাই করার কাজটি করে থাকে কে? বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এই বাড়ির আওতাধীনের মাধ্যমে এই ইভালুয়েশন বা মূল্যায়ন করার কাজটি করে থাকে। এই কাজটি কিন্তু বাড়ির তার নির্ধারিত যে সমস্ত প্লট রয়েছে বা নির্ধারিত জমি রয়েছে বা বিভিন্ন জায়গা রয়েছে, সেইখানে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এবং এই পরীক্ষা নিরীক্ষা 3 বা ততোর্ধ্ব বছর পর্যন্ত করে যাওয়া হয়, যেন কোনোভাবেই এই কাজটি ব্যর্থ না হয়। সেজন্য পুঙ্খানুপুঙ্খভাবে ইভালুয়েশন করা হয়। কোনটা ইভালুয়েশন করবে? এই যে আমরা সিলেকশন করলাম যে উদ্ভিদটি, উন্নত উদ্ভিদটি, তার ইভালুয়েশন করা হয়ে থাকে। এর পরবর্তী যে ধাপ, সে পরবর্তী ধাপ হচ্ছে সিড মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অর্থাৎ বীজের বর্ধন। বীজের বর্ধন, মাল্টিপ্লিকেশন, বীজের বর্ধন। যে উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদটি আমরা পেলাম, সেই উদ্ভিদের বীজকে আমরা সংখ্যায় বৃদ্ধি করব। সেই সংখ্যায় বৃদ্ধি করার জন্য আরো একটি সংস্থা রয়েছে, বিএডিসি। বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর আওতাধীন নিজস্ব ফার্ম এবং কন্ট্রাক্ট গ্রোয়ার্স রয়েছে, যাদের মাধ্যমে এই
সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পূর্ণ সিলেক্টেড বীজের উদ্ভিদের বীজের বৃদ্ধিটা করা হয়ে থাকে, বীজের বর্ধনটা করা হয়ে থাকে। যখন এই বীজ বর্ধন ক্রিয়াটি বা বর্ধিতকরণ ক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়, এরপরে বীজকে ডিস্ট্রিবিউশন করা হয়। সিড ডিস্ট্রিবিউশন, সিড ডিস্ট্রিবিউশন, সিড ডিস্ট্রিবিউশন। এর ফলেই সিড ডিস্ট্রিবিউশন মাল্টিপ্লিকেশন যখন হয়ে যায়, সেই বীজ সমূহ আর গবেষক শ্রেণীর মধ্যে থাকে না। উদ্ভিদের কৌলিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন গবেষক শ্রেণী উদ্ভাবন করেছে, তা বিভিন্ন ধাপে ধাপে কর্মপরিধি বা কর্মযোগ্য সম্পূর্ণ হওয়ার ফলে বীজের বর্ধিতকরণ হয়েছে। সেই বর্ধিতকরণ বীজটি একদম রুট লেভেল পর্যন্ত চলে যাবে, অর্থাৎ কৃষক শ্রেণীদের মধ্যে বিতরণ করা হবে। তখন এই কৃষক শ্রেণী কাঙ্ক্ষিত কৌলিক বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদের বীজটা পেয়ে যায় এবং তারা তাদের নিজস্ব জমিতে সেই বীজের চাষাবাদ করে থাকে। এইভাবেই প্লান্ট ব্রিডিং তার অ্যাক্টিভিটিস, প্লান্ট ব্রিডিং প্রক্রিয়ায় যে অ্যাক্টিভিটিস সুসম্পূর্ণ হয়। তো আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম একটি উদ্ভিদের কৌলিক গঠনের, কৌলিক বৈশিষ্ট্যের পরিবর্তন করার জন্য কি ধরনের কর্মযোগ্য সম্পূর্ণ হয়। তার প্রধান কর্মযোগ্য হচ্ছে ক্রিয়েশন অফ ভেরিয়েশন, অর্থাৎ বৈচিত্র্যের সৃষ্টি করতে হবে। যদি বৈচিত্র্য না থাকে তাহলে আমাদের এই প্লান্ট ব্রিডিং বা উদ্ভিদ সুপ্রজনন ক্রিয়া সম্পূর্ণই ব্যর্থ। সেই জন্য প্রথমে আমাদের এই বৈচিত্র্যটা সৃষ্টি করতে হবে। বৈচিত্র্য দেখলাম আমরা বিভিন্নভাবে সৃষ্টি করতে পারি, প্রাকৃতিক ভাবেও এবং কৃত্রিম ভাবেও। এরপর বৈচিত্র্য সৃষ্টি হলেই শেষ নয়, তার মধ্যে উত্তম চরিত্রের যে উদ্ভিদ, সেটা ফলনের দিক থেকে এবং গুণগত মানের দিক থেকে, পুষ্টিগুণের দিক থেকে তাকে আবার সিলেকশন করা হয়ে থাকে। এরপর সিলেকশন হওয়া উদ্ভিদটি কে আবার রিসার্চ করা হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জায়গায় এবং অনেক বছর ব্যাপী, সেটা অন্তত 3 বা ততোর্ধ্ব বছর। এইভাবে আমরা বীজটি কি করে থাকি? ইভালুয়েশন করতে থাকি। যে ইভালুয়েশন করলে সেই বীজটাকে কি করা হয়? সার্টিফাইড সিড করা হয় বা প্রত্যয়নকৃত বীজ হিসেবে পরিগণিত করা হয়। সেই প্রত্যয়নগত বীজটি আবার আরো সরকারি সংস্থা রয়েছে বিএডিসির আওতাধীন বিভিন্ন ফার্ম এবং কন্ট্রাক্ট গ্রোয়ার্স এর মাধ্যমে সেই সিডের পরিমাণ বৃদ্ধি করা হয়। সেই পরিবর্ধিত সিড সমূহ কৃষক শ্রেণীদের মাঝে বিতরণ করা হয়। এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা একটি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের ফসল পেয়ে থাকি। প্রিয় ছাত্ররা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা ক্লাসে জানতে পারলাম উদ্ভিদের সুপ্রজননের সংজ্ঞা এবং এক্সপ্লেনেশন, কেন আমরা উদ্ভিদ সুপ্রজনন বিদ্যা করব, এবং এর কর্মপরিধি সম্পর্কে আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা জানব একজন প্লান্ট ব্রিডার, আদর্শ প্লান্ট ব্রিডারের কি কি গুণাবলী থাকা দরকার, এর স্কোপ কি, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই সব পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় আমি আবারও ঢাকা কলেজ এর পক্ষে, উদ্ভিদ বিজ্ঞান পরিবারের পক্ষ হতে আমাকে ক্লাসটি পরিচালনা করার জন্য নিজেকে কৃতজ্ঞ মনে করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বেস্ট অফ লাক।